আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। প্রথম দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত ব্যক্তির সাক্ষ্যদান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে তারেক রহমানের আহ্বান। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে রাজনীতি করার তাগিদ। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির ২৪ দফা ইশতেহার। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও গণহত্যার বিচার দাবি। এবং রাজশাহীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানের ১ বছর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। রোববার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। সূচনা বক্তব্যের আগে অ্যাটর্নি জেনারেল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সহ অপরাধীদের আইনের কাঠামোয় সর্বোচ্চ সাজা চান, তবে কোনো নির্মমতা চান না তারা। চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্যে বলেন, শেখ হাসিনার নির্দেশে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে রাজসাক্ষী হওয়ায় আগের মতো পরানো হয়নি হেলমেট ও হাতকড়া। সে সময় অন্য দিনের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। মামলার পলাতক বাকি 2 আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রসিকিউশন বক্তব্য দেওয়ার আগে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে। সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি। অলিভার ক্রমওয়েলের মৃত্যুদণ্ডের মতো অত নির্মম মৃত্যুদণ্ড দেবে না। এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। পরে সূচনা বক্তব্য শুরু করেন চিফ প্রসিকিউটর। প্রদর্শন করা হয় আবু সাইদ সহ হতাহতদের ভিডিও। সে সময় ট্রাইব্যুনালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রমাণের অপ্রতিরোধ্য শক্তি, সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন। এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শুরুতে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মুখমণ্ডলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত খোকনচন্দ্র বর্মন নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে তাকে জেরা করে আসামিপক্ষ। আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছে। প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্র দলের সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা আর কথা মালার রাজনীতি নয়, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের রাজনীতি করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রে দক্ষ হতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের এই সমাবেশ করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে এনসিপির অনুরোধে সমাবেশটি হলো রাজধানীর শাহবাগ মোড়ে।
বেলা ৩টায় সমাবেশ হলেও সকাল থেকেই সমাবেশ স্থলে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা। শিক্ষার্থীদের ঢল শাহবাগ ছাড়িয়ে পৌঁছে যায় আশেপাশের সড়ক ও মোড়গুলোতে। ছাত্রদলের সাবেক নেতাদের সঙ্গে সমাবেশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের তৈরি হওয়ার কথা বলেন তিনি। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা ব্যবসা প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ, এবং সেটি হচ্ছে তোমরা। তারেক রহমান বলেন, তারুণ্য আর নারী শক্তিকে বাইরে রেখে একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। সে লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরে তরুণদের প্রতি বিশেষ আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শিক্ষা, শিল্প, নিরাপদ কর্মপরিবেশ সহ প্রতিটি খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেছেন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে মেধাবী তরুণরাই ভরসা। নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে, এই হোক আজকের প্রতিজ্ঞা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি সহ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরবেন না তারা। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি দেখতে চান না বলে জানান। রিয়াজ ইসলামকে সাথে নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শুরুর আগেই মিছিল নিয়ে সমবেত হন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের শহীদ সদস্যদের পরিবারের পাশাপাশি আহত যোদ্ধারাও ছিলেন সমাবেশে। কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন সেক্টর সংস্কার পরিবর্তন নিয়ে বক্তব্য দেন। এ সময় আগামী সরকার গঠনে প্রতিটি কর্মীকে মাঠে থাকার আহ্বান জানান তারা। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সারা বাংলাদেশে কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যে সংবিধান একটা দলের সংবিধান ছিল, যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। 24 দফা ইশতেহার ঘোষণা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীর বাংলাদেশের বার্তা দেন। আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ, নৈর্ভিত্তিক, মানবিক ও গণমুখী। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক, নাগরিকের সেবক। সমাবেশে এনসিপি নেতারা বলেন, সরকার পতনের এক দফার প্রকৃত ঘোষক দেশের জনগণ এবং অভ্যুত্থানকারী ছাত্র জনতা। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই ইশতেহার অনেকটুকুই নির্বাচনী ইশতেহার।
এতে বাংলাদেশ বিষয়ে দলটির ধারণা একবারে তুলে ধরা হয়েছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। ছাত্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা থেকে উচ্ছেদের মুখেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছিল শেখ হাসিনা সরকার। ক্ষমতা ছাড়ার আগের দিন ৪ আগস্ট সারা দেশে দল হিসেবেও হত্যাযজ্ঞ পরিচালনা করে আওয়ামী লীগ। সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হত্যাকাণ্ড তো ছিলই। অসহযোগ আন্দোলন ঘিরে ওই দিন সারা দেশে শতাধিক ছাত্র জনতা নিহত হয়। ডাক দেওয়া হয় পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা কর্মসূচির। তাফহিমুল ইসলামের আরও একটি রিপোর্ট। বারবার কারফিউ, ইন্টারনেট বন্ধের সাথে সাধারণ ছুটি, কোনো কিছুই কাজে আসছিল না। 16 জুলাই আবু সাইদ নিহত হওয়ার পর সারা দেশে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল আগস্টের শুরুতে তা এগিয়ে যাচ্ছিল চূড়ান্ত পরিণতির দিকে। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা ঘোষণার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে পাখির মতো ছাত্র জনতাকে হত্যা করতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ নেতাকর্মীদেরও দায়িত্ব দেওয়া হয়েছিল যেভাবে হোক আন্দোলন দমনের। গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের আতঙ্কের জনপদে পরিণত হয় রাজধানী ঢাকা। সারা দেশেও তখন একই অবস্থা। আবারও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, নতুন করে দেওয়া হয় কারফিউ, সাথে 3 দিনের সাধারণ ছুটি। এরই মধ্যে সারা দেশের সংঘর্ষে 13 পুলিশ সদস্য সহ শতাধিক নিহত হয়। শেষ সময়ে ক্ষমতা টিকিয়ে রাখতেই আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড চালিয়েছিল বলে মনে করেন আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। এটি সরকার হয়তো অ্যাসিড টেস্ট করেছিল যে আমরা অনেক বেশি শক্তি প্রদর্শন করে দেখি হয়তো এটি থেমে যাবে, কিন্তু সেটি আর থামেনি। সে 4 তারিখেও চাইছিল যাতে করে তার এই ক্ষমতাটা সে টিকিয়ে রাখতে পারে। এই জন্য যত মানুষ মারা দরকার ছিল সে কিন্তু তার কিন্তু প্রস্তুত ছিল। বিভিন্ন তার ইন্টেলিজেন্সের মাধ্যমে এই কর্মসূচি মার্চ টু ঢাকা কর্মসূচিটা যেন 5 আগস্ট না হয় সেটার জন্য সে বিভিন্ন চক্রান্ত করেছিল। শাহবাগে বিক্ষোভ সমাবেশে 6 তারিখ মার্চ টু ঢাকা কর্মসূচি দেওয়ার কিছুক্ষণ পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা করেন পরশু নয় আগামীকালেই মার্চ টু ঢাকা। আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট। একই সাথে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানানো হয়। ঢাকায় যথেষ্ট পরিমাণ লোক এখনই আছে, 5 তারিখে লং মার্চ টু ঢাকা দিলে সফল করা সম্ভব। এবং সেই মুহূর্তে আমরা রাজনৈতিক যে স্টেকহোল্ডারগুলো আছে সবার সাথে আলোচনা করেছিলাম এবং সবাই 5 তারিখে আমাদেরকে সায় দেয় এবং দেওয়ার পর আমরা আসলে পরশু না আগামীকালে লং মার্চ টু ঢাকা এটা ঘোষণা করি। শেখ হাসিনার পতন আসলে সেদিনই নিশ্চিত হয়ে গিয়েছিল। সে যখন জুলাইয়ের পক্ষে বা অধিকারের পক্ষে দাঁড়ানো শিক্ষার্থীদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়ে তাদের যেই আত্মসম্মান, হিউম্যান ডিগনিটি, সেই হিউম্যান ডিগনিটিকে আঘাত করে। কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই সমন্বয়করা বলছিলেন 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতন না হলে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তৈরি হতে বলা হয়েছিল। এজন্য ভিডিও বার্তাও তৈরি করে রেখেছিলেন নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। ক্রমবর্ধমান উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে সবুজ বেষ্টনী করার অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচি ঘিরে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজারো প্রাণের মিলন মেলায় পরিণত হয় রাজশাহী কোর্ট একাডেমি ও প্রত্যাশা আইডিয়াল একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে বাংলালিংকের সহযোগিতায় রাজশাহীতেও সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাজশাহী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে রাজশাহী আমের জন্য কিন্তু একটা বিখ্যাত জেলা, সবাই কিন্তু আমরা রাজশাহীর আম নিয়ে সবসময় কথা বলি। এখানে কিন্তু যেমন আমের মহত্ব আছে, এখানে কিন্তু অন্যান্য গাছও লাগাতে হবে। 15,000 কিলোমিটার যদি একটি গাড়ি চলে, সেখান থেকে যে ধরনের কার্বন নিঃসরণ হয় একটি পূর্ণবয়স্ক গাছ সেটা কিন্তু শুষে নিতে পারে। এই যে কার্বন শুষে নেওয়ার ব্যাপারটা, শুধু যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তাই নয়, কিন্তু বায়ু থেকে এই দূষিত পদার্থও কিন্তু সে শুষে নিচ্ছে। আসুন এই বর্ষায় আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষের আচ্ছাদনে ঢেকে দেই এই ধরিত্রী। জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছ লাগালে ছায়া পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। গাছের কারণে আমরা হার্মফুল বা ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড থেকে
মুক্তি পায়। বাংলাদেশের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সাথে এই কার্যক্রমে যুক্ত থেকেছি এবং মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি সাকসেসফুল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে। এমন উদ্যোগ পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে প্রত্যাশা বিশিষ্টজনদের। যদি একটা করে গাছ লাগানো হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন হবে। এই গাছ রোপণ করলেই আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা ফিরে আসবে। ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে রাজশাহীতে সবুজে ভরে উঠবে এবং আমরা আমাদের যে প্রতিপাদ্য সবুজে সাজাই দেশ, এটি সার্থক হবে। ইট পাথরের অট্টালিকায় এই পৃথিবী ঘেরা, ভেবে দেখুন এরই মাঝে বৃক্ষ সবার সেরা। শুধু গাছ রোপণই নয়, বরেন্দ্র অঞ্চলের ভূপ্রকৃতির উন্নয়নে এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। জাপান সাগরে চীনের সাথে যৌথভাবে 3 দিনের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছাকাছি 2টি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দেওয়ার পর রাশিয়া কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও রোববার এই নৌ মহড়া শুরু করে। জাপান সাগরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সমুদ্রপথে যুদ্ধ মহড়ায় চীনের 4টি জাহাজ অংশ নিয়েছে। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে মহড়া শেষে তাদের নৌযান আশেপাশের জলসীমায় টহল দেবে। রাশিয়ার একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা বলেছেন, মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি পারমাণবিক সাবমেরিন মোতায়েন আছে রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো আগে থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে, তাই আলাদাভাবে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে জিআই পণ্য হিসেবে খ্যাত লটকনের আবাদ। প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে এর পরিধি। এসব লটকন দেশের চাহিদা মিটিয়ে রফতানি করা হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন গ্রামে দেখা মেলে এমন ফলবান লটকন গাছের। একসময়ের জংলি ফল হিসেবে পরিচিত লটকনের কদর বাড়ছে নরসিংদীতে। বাড়ছে লটকন চাষের জমি। কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষক এই ফল চাষে ঝুঁকছেন। ফল মনে করেন 5 ভাগের 1 ভাগও হয় কিনা দেশে বা বুঝতে পারি না, এই জন্যই দামটা একটু বেশি। সমস্ত কৃষকদের এই লটকনের মাধ্যমে তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বেশি হয়েছে এবং আমাদের এলাকার অনেক এক্সপোর্টার আছেন যারা বাইরের দেশেও এগুলি এক্সপোর্ট করছেন। যেহেতু ভিজিট করতে আসছি, তো বাড়ির জন্য আমি কিছু লটকল নিয়ে নিছি। এই বছর অত্যাধিক দাম লটকলটা 200 টাকা কেজি বিক্রি হয়, 250 টাকা কেজি মানে পাইকারি বিক্রি হয় আর কি। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে স্থানীয় বাজার ও বাগান থেকে লটকন সংগ্রহ করেন। বাগান কিনে আমরা বাইগান বেচতেছি, মানুষ আছে, লোকজন আছে, আর বাইগান দিতেছে, আমি বেচতেছি। একসময় যা খাইতো না, ফালায় রাখতো, এখন এরা আঙ্গুরের চোখে বেশি দাম, মিষ্টি বেশি, সব গরম বেশি, ডায়াবেটিসের কাজ করে রাখাইলে শরীরের, আর হলো ভিটামিন সি। কৃষি বিভাগ বলছে এবছর নরসিংদীতে লটকনের উৎপাদন হয়েছে 20,000 মেট্রিক টন। আমাদের কৃষকরা কিন্তু লটকন চাষের দিকে দিন দিন ঝুঁকছে এবং প্রায় বিগত 30 বছর ধরে বাণিজ্যিকভাবেই আমাদের লটকন চাষাবাদ হচ্ছে। এবছর আমার তথ্য মতে প্রায় 30 মেট্রিক টনের মতো লটকন কিন্তু আমরা বিদেশে রপ্তানি করেছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছর নরসিংদী জেলায় 1800 হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় যা 10 হেক্টর বেশি। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রতিবাদে চট্টগ্রামে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলছে। মেলায় রয়েছে দুর্লভ ও বিলুপ্ত প্রায় 2065 প্রজাতির গাছের চারা এবং 210 প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাসের সমাহার। এমন উদ্যোগ পরিকল্পিত বনায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াবে বলছেন সংশ্লিষ্টরা। চৌধুরী ফরিদের রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাড়ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ। এতে মারাত্মক হুমকিতে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় জেলা প্রশাসন ও উত্তর বন বিভাগের আয়োজনে লালদিঘি ময়দানে 15 দিনের বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। প্রশাসনের সহযোগিতায় এটাকে পুরা পাহাড়গুলাকে দেশি প্রজাতির চারা দিয়ে অরণ্যে ভরে দেওয়া হয়েছে। আলোচনায় উঠে আসে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত বনায়নের গুরুত্ব। গাছটি শুধুমাত্র আমাদের ছায়া দেয় তা কিন্তু না, গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করে। গাছ কাটাই কিন্তু পরিবেশ ধ্বংসের মূল কারণ নয়, আরেকটা হচ্ছে আমাদের ফসিল ফুয়েল ব্যবহার করতে যেটা থেকে কার্বন এমিশন হচ্ছে। আমরা বাসা বাড়িতে যে বৃক্ষগুলো রোপণ করবো সেগুলো ফলজ হয় ভালো হলে অন্তত পক্ষে আমাদের পুষ্টির যে সরবরাহ সেটা একটু মেটে। ফলদ, বনজ ও ঔষধি সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের সমাহার নিয়ে মেলায় 60টি স্টল রয়েছে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। প্রথম দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত ব্যক্তির সাক্ষ্যদান। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে দিতে তারেক রহমানের আহ্বান। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে রাজনীতি করার তাগিদ। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির 24 দফা ইশতেহার। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও গণহত্যার বিচার দাবি। এবং রাজশাহীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।